ষোড়শ সংশোধনীর রায়কে পরিকল্পিত, উদ্দেশ্যপ্রণোদিত ও অপরিপক্ক বলে মন্তব্য আইন কমিশনের। চিফ জাস্টিস যদি বলেন পার্লামেন্ট ইজ ইম্যাচিউর বা পার্লামেন্ট মেম্বার্স আর ইম্যাচিউর, তাহলে আমাকে বলতে হয় অবভিয়াসলি লজিক্যালি চলে আসে যে তাহলে সুপ্রিম কোর্টের জজ সাহেবরাও তাহলে ইম্যাচিউর। বিচার বিভাগকে প্রতিপক্ষ করেছে সরকার, অভিযোগ বিএনপির। সুপ্রিম কোর্টের রায় নিয়ে রাজনীতি করছে বিএনপি, দাবি আওয়ামী লীগের। অর্থমন্ত্রী যে কথা বলেছেন, স্বাস্থ্যমন্ত্রী যে কথা বলেছেন, খুব পরিষ্কার হয়ে যাচ্ছে এই সরকার এই বিচার বিভাগের প্রতিপক্ষ হিসেবে একটা অবস্থান নিয়েছে। সুপ্রিম কোর্টের রায় নিয়ে আমরা রাজনীতি করতে চাই না। ওনারা রাজনীতি করছেন কি কারণে করছেন, ওনাদের সামনে আর কোনো খেলা নেই। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী এবং আমি সাজিদ রাজু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট মামলায় স্থায়ী জামিন পেলেন বেগম জিয়া। শর্ত ভঙ্গ হলে বাতিল করতে পারবেন হাইকোর্ট। আজও বিমানের ঢাকার 2টি হজ ফ্লাইট বাতিল। পরস্পরের উপর দায় চাপাচ্ছে বিমান ও এজেন্সিগুলো। অতিরিক্ত 14টি ফ্লাইটের অনুমোদন সৌদি কর্তৃপক্ষের। ভুয়া নাম ঠিকানা দিয়ে মাস্টার কার্ড ইস্যুর মাধ্যমে বিদেশে কোটি কোটি টাকা পাচার করছে একটি চক্র, জানালো সিআইডি। 5 জন আটক। অপমৃত্যুর মামলা হওয়ায় নায়ক সালমান শাহের মৃত্যুতে জিজ্ঞাসাবাদ করা হয়নি কোনো আসামিকে। রুবিকে ফেরাতে প্রয়োজনে ইন্টারপোলের সহযোগিতা নেবে পিবিআই। এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিচয় নয়, আদিবাসী পরিচয়ের স্বীকৃতির দাবি নৃতাত্ত্বিক গোষ্ঠীর নেতাকর্মীদের। আন্তর্জাতিক আদিবাসী দিবসে দেশ জুড়ে নানা আয়োজন। ষোড়শ সংশোধনী রায়কে পরিকল্পিত, উদ্দেশ্যপ্রণোদিত ও অপরিপক্ক বলে মন্তব্য করেছে আইন কমিশন। আইন কমিশনের চেয়ারম্যান এবিএম খায়রুল হক আরও বলেছেন, ষোড়শ সংশোধনীর রায়ে মূল বিষয়কে এড়িয়ে সংসদ ও নির্বাচন কমিশন নিয়ে সুপ্রিম কোর্ট যে পর্যবেক্ষণ দিয়েছেন তা অপ্রাসঙ্গিক। বিকেলে আইন কমিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সুপ্রিম কোর্ট সহ কোনো প্রতিষ্ঠানে সমালোচনার ঊর্ধ্বে নয় বলেও মন্তব্য করেন তিনি। সংবিধানের 1 নম্বর অনুচ্ছেদে গণপ্রজাতন্ত্রের কথা বলা হয়েছে, কিন্তু এই রায় দেশকে বিচারিক প্রজাতন্ত্রের দিকে নিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এই রায় হওয়ার আগের থেকেই কি তারা এটা প্রিকনসিভড নোশন ছিল যে মেম্বার্স অফ পার্লামেন্ট ইজ এ ডিসফাংশনাল, মেম্বার্স অফ পার্লামেন্ট ইম্যাচিওর, অশিক্ষিত, অজ্ঞ, এই কথাগুলো তো আমরা খবরের কাগজে আপনাদের মাধ্যমে আমরা পড়েছি। তো সেই যে কথাগুলো যদি উনি রায়ের হিয়ারিং এর অনেক আগের থেকেই এগুলো যদি বলে থাকেন, তাহলে তো বলা হবে যে এর রায় এবং এর হিয়ারিং সবই মিসকনসিভড। এটা আগের থেকেই চিন্তা ভাবনা করে করা ছিল। ওনার মনের মধ্যে তো উনি শুনানি করা লাগে না, ওনার মনের মধ্যেই তো এটা ছিল যে পার্লামেন্ট মেম্বাররা অজ্ঞ, পার্লামেন্ট মেম্বাররা অশিক্ষিত, পার্লামেন্ট মেম্বাররা জানে না যে তারাও এর উপযুক্ত কিনা। এটা তো আর যাই হোক গুড জাজের বিহেভিয়ার বলে তো মনে হয় না আমাদের। আওয়ামী লীগ নয়, সুপ্রিম কোর্টের রায় নিয়ে বিএনপি রাজনীতি করছে বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ। ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় দলটি। বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে দলের প্রেসিডিয়াম সদস্য আব্দুল মতিন খসরু অভিযোগ করেন, বিএনপি পরিকল্পিতভাবে সরকারের সাথে বিচার বিভাগকে প্রতিপক্ষ বানাতে চাচ্ছে। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বিএনপি পরিকল্পিতভাবে সরকারের সঙ্গে বিচার বিভাগকে প্রতিপক্ষ বানাতে যাচ্ছে এবং বিচার বিভাগকে নিয়ে কারো রাজনীতি করা উচিত নয় উল্লেখ করে বিচার বিভাগকে দল মতের ঊর্ধ্বে রাখা উচিত বলেও মন্তব্য করেন তিনি। ষোড়শ সংশোধনী বাতিলের রায় পর্যালোচনা শেষে রায়ের বিরুদ্ধে রিভিউ করার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কথাও জানান মতিন খসরু। এ সময় আওয়ামী লীগের আইন সম্পাদক শ.ম. রেজাউল করিম বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে সংসদ নিয়ে আপিল বিভাগের পর্যবেক্ষণ অনাকাঙ্ক্ষিত। উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন। সুপ্রিম কোর্টের রায় নিয়ে আমরা রাজনীতি করতে চাই না। ওনারা রাজনীতি করছেন কি কারণে করছেন,
ওনাদের সামনে আর কোনো খেলা নাই। বিচার বিভাগ নিয়ে দেশের সর্বোচ্চ আদালত, লাস্ট রিসর্ট অফ দ্য পিপল, জনগণের শেষ আশ্রয়স্থল, সেটা নিয়ে রাজনীতি ভেদাভেদ আমার মনে হয় করা উচিত না। আমরা একটা পর্যালোচনা করছি, কিন্তু আমরা একদিন আমরা রিভিউ করবো কি করবো না এই ব্যাপারে আমরা পরে সিদ্ধান্ত নেব। সরকার বিচার বিভাগের প্রতিপক্ষ হিসেবে অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঢাকা আইনজীবী সমিতি ভবনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এক অনুষ্ঠানে এমন অভিযোগ করেন তিনি। এ সময় সরকারের মন্ত্রীরা সুপরিকল্পিতভাবে রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বিরোধ সৃষ্টি করছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। এই রায় দেওয়ার পরে, অবজারভেশন দেওয়ার পরে মন্ত্রিসভায় যে আলোচনা হয়েছে এবং সরকারের কিছু মন্ত্রী, আওয়ামী লীগের কিছু নেতা তার যে ভাষায় কথা বলছেন তা আদালত অবমাননার দায়ে পড়ে কিনা। সুপরিকল্পিতভাবে রাষ্ট্রের যে তিনটি প্রধান স্তম্ভ, সেই স্তম্ভগুলোকে ধ্বংস করে দিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি করছে সরকার নিজে। অর্থমন্ত্রী যে কথা বলেছেন, স্বাস্থ্যমন্ত্রী যে কথা বলেছেন, খুব পরিষ্কার হয়ে যাচ্ছে এই সরকার এই বিচার বিভাগের প্রতিপক্ষ হিসেবে একটা অবস্থান। জিয়া চ্যারিটেবল ও অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়াকে স্থায়ী জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শহীদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই জামিন দেন। এর আগে বেগম খালেদা জিয়াকে কেন স্থায়ী জামিন দেয়া হবে না 2008 সালে জারি করা রুলের চূড়ান্ত নিষ্পত্তি করা হয়। গত 15 জুলাই চিকিৎসার জন্য লন্ডন যান খালেদা জিয়া। এরপর দুদক তার স্থায়ী জামিন বাতিলের আবেদন করলে নিম্ন আদালতেও এ বিষয়ে শুনানি হয়। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান জানান, জামিনের অপব্যবহার করা হলে বিচারিক আদালত তার জামিন বাতিল করে দিতে পারবেন। শোকজটা যেটা ছিল রুলে যে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, এই জন্য কারণ দর্শানোর জন্য। তারপরে রুলটা রেডি হয়ে হিয়ারিংয়ে আসে এবং হিয়ারিংয়ে এসে আজকে ফাইনালি আমাদের 17 নম্বর আদালত এই ফাইনালি দুইটা রুল শুনানি শেষে রুল অ্যাবসলিউট করে দিয়েছে এবং বলছে যে জামিন পার্মানেন্টলি হয়ে গেল। রেগুলার জামিনটা দিয়েছিল, সেই রেগুলার জামিনটা কনফার্ম করবো উইথ এ কন্ডিশন, যদি উনি মিসইউজ করে, সেই মিসইউজ যদি করে বিচারিক আদালত সেই যে জামিনটা কনফার্ম করলো ওইটা উনি বাতিল করে দিতে পারবে। আর 2011 সালে 8 সপ্তাহের জন্য যে আগাম জামিনের ডাইরেকশনটা পেয়েছিলেন, আমরা বললাম আমাদের পক্ষ করা হয়নি, এই মামলাটা পড়ে আছে, এটা একটি ইনফ্র্যাকচুয়াস অ্যাপ্লিকেশন। বিএনপির নেতাদের বিরুদ্ধে করা কোনো মামলা প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। রাজধানীর কামরাঙ্গীর চরে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের এক যৌথ সভায় তিনি এই কথা বলেন। তিনি আরো বলেন, বিএনপি চাইলেও সুপ্রিম কোর্টের ঘাড়ে পা রেখে ক্ষমতায় আসতে পারবে না। বিএনপির কোন লেভেল প্লেইং ফিল্ড করার জন্য বিএনপির কোন নেতা কর্মীর মামলা প্রত্যাহার করা হবে না, এটা পরিষ্কার কথা। আমরা একটা সুষ্ঠু নির্বাচন করতে চাই। এই সমস্ত নেতা কর্মীদের, সন্ত্রাসী নেতা কর্মীদের মামলা প্রত্যাহার করলে শান্তিপূর্ণ নির্বাচনের ক্ষেত্রে অন্তরায় সৃষ্টি করবে, বাধার সৃষ্টি করবে। আমরা শান্তিপূর্ণ নির্বাচন করার সাথেই এদের মামলা কোনো অবস্থাতেই প্রত্যাহার করার কোনো সুযোগ নাই, প্রত্যাহার করা হবে না। নির্বাচন কমিশন একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করবে, শেখ হাসিনা সরকারের অধীনেই নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বিএনপি আসবেই, এতে কোনো সন্দেহ নাই। ভিসা জটিলতার কারণে যাত্রী না থাকায় আজও 2টি ফ্লাইট বাতিল করেছে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ। প্রতিদিনই নানা জটিলতায় হজ ফ্লাইট বাতিল হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এই অবস্থার জন্য ধর্ম মন্ত্রণালয় হজ এজেন্সিগুলোর অতিরিক্ত মুনাফার লোভকে দায়ী করলেও এজেন্সিগুলো দায় চাপাচ্ছে বিমানের উপর। এদিকে বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, আটকে পড়া যাত্রীদের হজে পাঠাতে বাংলাদেশ বিমানকে 14টি অতিরিক্ত ফ্লাইটের অনুমতি দিয়েছে সৌদি সরকার। হজ ফ্লাইট শুরুর 2 দিন পর থেকে প্রতিদিনই একের পর এক হজ ফ্লাইট বাতিল হওয়ায় চরম ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা। এজন্য ধর্ম মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো একে অপরের উপর দোষ চাপাচ্ছেন। তবে পরিস্থিতি যত জটিলই হোক, শেষ পর্যন্ত সবাই হজে যাবে, কর্তৃপক্ষের এমন আশ্বাসেও যেন স্বস্তি নেই ভুক্তভোগীদের। প্রথম বলছে 3 তারিখ, তারপর বলছে 11 তারিখ, তারপর বলছে না 10 তারিখ আসতে। তারপর তো আমরা এখন আসছি, এখন বলতেছে আমাদের কোনো আমরা এখন কোথায় কি করবো, এখন কোনো কথাই বলতেছে না। আমাদেরকে ডকুমেন্ট যে আছে ভিসা, পাসপোর্ট
আর কি কি টিকিট আমাদেরকে কিছু দেয়নি। আমরা 22 জন মোট এসেছি, আমাদেরকে ওনারা বললেন যে আপনাদের ফ্লাইট মানে অনিবার্য কারণে বাতিল হয়ে গেছে এবং আজকে আপনারা যেতে পারবেন না, আগামী কালকে আপনারা মানে 2:30টার সময় আপনারা যেতে পারবেন। আমরা আশা করছি আমাদের যে 17 তারিখ পর্যন্ত 17 তারিখে আমাদের শেষ পাসপোর্ট সাবমিট করার যে ডেট আছে সৌদি এমবেসিতে, এই সময়ের মধ্যে ইনশাল্লাহ আমরা 1,27,198 জন সম্মানিত হজযাত্রীর ভিসা কাজগুলো আমরা সম্পন্ন করতে পারবো। এ ব্যাপারে হাব দায় চাপাচ্ছেন বিমানের উপর। হাব মহাপরিচালক বলেন, ভিসা পাওয়া যাত্রীদের অগ্রিম তথ্য নিলে বাংলাদেশ বিমান এ ধরনের সংকটে পড়তো না। অন্যদিকে বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক বললেন, ফ্লাইট পরিচালনার শিডিউল 14 মার্চের আগে তৈরি করে সৌদি সরকারের কাছে জমা দেওয়ার বাধ্যবাধকতা ছিল। বাড়ি ভাড়া যে সময়গুলিতে থাকে এই তারিখগুলি কিন্তু 6 মাস আগে থেকে জানা যায় এবং ওনারা ওই সময়গুলিকে সামনে রেখে যদি অধিক স্লট নিতেন এবং যে সময়গুলি লিন পিরিয়ড সেই সময়গুলিতে কম স্লট নিতেন তাহলে কিন্তু এটা হইতো না। হজ ফ্লাইট পরিচালনার ব্যাপারে জেনারেল অথরিটি অফ সিভিল এভিয়েশন, আমরা যেটাকে কাকা বলছি, কাকার একটা ক্লিয়ার ইনস্ট্রাকশন আছে যে হজ ফ্লাইটের শিডিউলটা কিভাবে তৈরি করতে হবে। এবছরের ইনস্ট্রাকশন অনুযায়ী আমাদের এটা বলা ছিল যে 14 মার্চ 2017-এর মধ্যে হজ ফ্লাইটের শিডিউল তাদের কাছে সাবমিট করতে হবে। ওনাদের যে নিয়ম কানুন সেটার বিবেচনায় ওনারা পরিবর্তিত ডেটে পরিবর্তিত সময়ে আমাদেরকে এই 14টা স্লটের অ্যাপ্রুভাল একটা দিয়েছেন। ধর্ম মন্ত্রণালয় ভিসা সংক্রান্ত সকল কার্যক্রম শেষ করতে 10 আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছে হজ এজেন্সিগুলোকে। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। আগামী 10 দিনের মধ্যে সব মহাসড়ক যান চলাচলের উপযোগী করার নির্দেশ সড়ক মন্ত্রীর। গাফিলতি হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। ভিগো কেবল কেসি, ঘরকে একই সাথে দিন বিউটিফুল লুকস এন্ড টোটাল সেফটি। ভুয়া নাম ঠিকানা দিয়ে মাস্টার কার্ড ইস্যু করে তার মাধ্যমে বিদেশে কোটি কোটি টাকা পাচার করছে একটি চক্র। এই চক্রের মূল হোতা সহ 5 জনকে গ্রেফতার করেছে সিআইডির অর্গানাইজড ক্রাইম ইউনিট। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ভুয়া নাম ঠিকানা দিয়ে মাস্টার কার্ড ইস্যু ও বিক্রির কথা স্বীকার করেছে বলে জানিয়েছে সিআইডি। আরও জানানো হয়, দেশে এই চক্রের অনেক সদস্য রয়েছে যাদের গ্রেফতারে চেষ্টা চলছে। সিআইডি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে হাজারীবাগ থানার মোহাম্মদ সুমন মিয়ার বাড়ির একটি ফ্ল্যাট থেকে চক্রের মূল হোতা ইমরান সহ 5 জনকে গ্রেফতার করা হয়। জব্দ করা হয় 141টি পেওনিয়ার প্রিপেইড মাস্টার কার্ড, নগদ 9,21,500 টাকা সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস। সিআইডি বলছে, ইন্টারনেট ভিত্তিক অনলাইন মাস্টার কার্ডে বিভিন্ন ভুয়া নাম ঠিকানা ব্যবহার করে ভুয়া প্রিপেইড মাস্টার কার্ড ইস্যু করে তা পাচারকারীদের কাছে বিক্রি করে আসছে চক্রটি। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, ইন্টারনেটের মাধ্যমে চক্রের সদস্যরা ভুয়া নাম ঠিকানা ও জাতীয় পরিচয়পত্র নম্বর, ইমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে ইংল্যান্ড ভিত্তিক পেওনিয়ার প্রিপেইড মাস্টার কার্ডের জন্য অনলাইনে আবেদন করত এবং আবেদনের 15 দিনের মধ্যে ডাকযোগে তাদের দেয়া ঠিকানায় কার্ড চলে আসত। পরে হুন্ডিতে ডলার কিনে পেওনিয়ার, নেটেলার, ফার্স্ট চয়েস, পেপল এবং অন্যান্য পোর্টালের মাধ্যমে মুদ্রা পাচার করত। সিআইডির মুখপাত্র জানান, অপরাধী চক্রের আরো সদস্য রয়েছে যাদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে সিআইডি। এই কার্ডে প্রতিদিন $5,000 করে সর্বোচ্চ $25,000 মাসে ইন করা যায়। তা আপনি মনে করেন কয়েক কোটি টাকা এখানে ইন করে নিয়ে গেলেন। কার্ডটা আপনার পকেটে থাকলো, বিদেশে যাচ্ছেন, ইচ্ছামতো খরচ করছেন, ক্যাশ করছেন, টাকাটা চলে যাচ্ছে। আমাদের এই কার্ডের সংক্রান্তে আমাদের দেশের কোনো ব্যাংকিং চ্যানেলে কোনো যোগাযোগ হয় না। তারা কোটি কোটি টাকা আমরা দেখলাম যে ট্রান্সফার করেছে, ডলার ট্রান্সফার করেছে। এইভাবে আমাদের টাকাগুলো পাচার হয়ে যাচ্ছে। রিমান্ড চাচ্ছি, রিমান্ডে আনলে আরো বেশি তথ্য আমরা পাবো বলে প্রত্যাশা করছি। পাচার রোধে বিদেশি ব্যাংকগুলোর সাথে যোগাযোগ করা হবে বলেও জানান সিআইডির মুখপাত্র। আপনার কাছে $23 ইমদাদুল হক, সময় সংবাদ, ঢাকা। নায়ক সালমান শাহকে হত্যা করাও হতে পারে, আবার তিনি আত্মহত্যাও করে থাকতে পারেন বলে নতুন তথ্য দিয়েছেন মামলার আসামি আলোচিত রুবি সুলতানা। সকালে নতুন আরেকটি ফেসবুকে লাইভে তিনি একথা বলেন। এদিকে এই মামলার অন্যতম আসামি রুবি সুলতানার ভিডিও বার্তা প্রমাণ হিসেবে আদালতে মামলার নথিতে সংযুক্ত করার আবেদন করা হবে বলে জানায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। প্রয়োজনে রুবিকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হবে বলেও জানানো হয়।
সাথী পথ চলা। 35 মিলিমিটার রঙিন সিনেমার প্রয়াত নায়ক সালমান শাহর মৃত্যু নিয়ে কয়েকদিন ধরেই সরগরম দেশের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মূলধারার গণমাধ্যম। মূলত সালমান শাহর ব্যক্তিগত বিউটিশিয়ান রাবেয়া সুলতানা রুবের একটি ভিডিও বার্তায় বিষয়টি নতুন করে সামনে নিয়ে এসেছে। সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহ খুন হয়েছে। প্রথম ভিডিও বার্তায় সালমানকে হত্যা করার কথা বললেও বুধবার সকালে আরেকটি ভিডিওতে সেখান থেকে অনেকটাই সরে আসেন আলোচিত রুবি। তবে ভিডিও বার্তায় তিনি দাবি করেন সালমান সামিরার দাম্পত্য জীবন সুখের ছিল না। যখন পোস্ট করেছি ভাইরালের জন্য না, জাস্ট নীলা ভাবির খবরটা জানানোর জন্য যে এখানে এটা আত্মহত্যা নাও হতে পারে, এটা খুন হতে পারে। আমার মুখ দিয়ে অন্যর কথা বের হয়ে গেছে। যদি FBI CID নিয়ে আসেন কথা বলবো, তারপর বাঙালির সাথে কথা বলবো না। বাঙালি যদি কথা বুঝতো তাহলে 21 বছরে এইটা ঝুলে থাকতো না। সালমান শাহর মা নীলা চৌধুরীর দাবি, সালমানের মৃত্যুর পরপরই তার ঘরে যেসব আলামত পাওয়া গেছে তাতেই প্রমাণ হয় সালমান শাহকে হত্যা করা হয়েছে। পাশাপাশি চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্টরাও বলছেন সালমানের জীবনে তখন এমন কিছুই ঘটেনি যাতে তাকে আত্মহত্যা করতে হবে। যেদিন মারা গেল সেদিন যে শুটিং করে গেছে তার টেবিলের উপর আমি কন্টিনিউটি ড্রেসের ফটো পেয়েছি, তার ড্রেস পেয়েছি রেডি করা। একজন মানুষ মৃত্যু আত্মহত্যা করতে হইলে কন্টিনিউটি ড্রেস রেডি করে আর সব রেডি করে আত্মহত্যা করবে না? তখন তিনি বাংলাদেশের সেরা সুপারস্টার ছিলেন, তার ছবি মানেই সুপারহিট। মানুষ তো ফ্রাস্ট্রেশনে ভুগেই আত্মহত্যা করে, তো ওই রকম কোন সিচুয়েশন আমি দেখতে পাই না। আত্মহত্যাটা হঠাৎ কেন হবে, এটাই আর কি সবার মনে একটা প্রশ্ন। পরিবারের দাবি অনুযায়ী রুবিকে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে PBI। পাশাপাশি তার ভিডিও বার্তাটিও তদন্তের স্বার্থে মামলার নথিতে সংযুক্ত করার ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। রুবির সাথে আমাদের যোগাযোগের প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি যে ভিডিওটি আপলোড করেছেন, তো এটি আমরা আজকে বা কালকের মধ্যে আমরা আয়োগকে বলে দিয়েছি যে আদালতের সাথে কথা বলে প্রার্থনা করব যে এই ভিডিওটি যাতে ডকেটে সংযুক্ত হয়। সে কিভাবে আসতে চায়, সে তো ভলান্টারিলি বলছে। যদি সেই রুবি হয়ে থাকেন, সেটা ইন্টারপোল হোক বা আমাদের পুলিশ হেডকোয়ার্টার হোক বা মন্ত্রণালয় হোক, এটি আমরা বের করা যাবে। এছাড়া মামলার মূল অভিযুক্ত সামিরা ও ওই সময়ে বাসার গৃহকর্মী সহ সবাইকে দেশে এনে জিজ্ঞাসাবাদেরও উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। ৯,৭৬১ কোটি টাকার 11টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রাজধানীর শেরেবাংলা নগরে NEC সম্মেলন কক্ষে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনে খাল পুনর্খনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 5,600 কোটি টাকা। মহেশখালী পাওয়ার হাবের ভূমি অধিগ্রহণ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 1,300 কোটি। আর পণ্য রপ্তানি বাড়াতে এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 941 কোটি টাকা। সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান পরিকল্পনা মন্ত্রী। ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিচয় নয়, আদিবাসী পরিচয়ের স্বীকৃতি দিতে হবে বলে দাবি জানিয়েছে বিভিন্ন নৃতাত্ত্বিক গোষ্ঠীর নেতাকর্মীরা। সকালে কেন্দ্রের শহীদ মিনারে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো এই দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালনে সরকারের প্রতি আহ্বান জানানো হয় সমাবেশ থেকে। ছন্দে তালে নাচের এই মুদ্রায় প্রতিবাদের কাঁপন, শানিত আহ্বান অধিকার বাস্তবায়নের। ছন্দে তালে তালে এভাবেই ফুটে ওঠে আদিবাসীদের জীবনের নানা কথা, চাওয়া আর না পাওয়া। আমরা উপজাতি নয়, ক্ষুদ্র নৃগোষ্ঠী নয়, আমরা আদিবাসী বলেই দাবি জানাই। বিভিন্ন সময় আমাদেরকে নিয়ে সমালোচনা করে, আলোচনা করে, কিন্তু বাস্তবতা আমাদের কাজ হয় না। অসাম্প্রদায়িক দিকটা শুধু মুখে মুখে তুলে ধরা হয়, কিন্তু বাস্তবতার ক্ষেত্রে এটা খুব কম দেখা যায়। এ সময় বক্তারা প্রয়োজনে সংবিধান সংশোধন করে আদিবাসীদের আত্মপরিচয় ও অধিকারের স্বীকৃতির দাবি জানান। আদিবাসীদের অধিকার বঞ্চিত রেখে অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়িত হবে না বলেও অভিমত ব্যক্ত করেন তারা। একটা নতুন থিওরি আবিষ্কৃত হয়েছে সাম্প্রতিককালে যে বাংলাদেশে আদিবাসী নেই। যে একটি বিশেষ মহলের অনুপ্রেরণায় চাপের মুখে সরকার এই ধরনের একটি অবস্থান নিতে বাধ্য হয়েছে। যতদিন পর্যন্ত আমরা আমাদের দেশের আদিবাসী মানুষদেরকে এই দেশে সম্মান নিয়ে, ভালোবাসা নিয়ে, মর্যাদা নিয়ে, তাদের অধিকার নিয়ে এই দেশে বাঁচতে দিতে না পারবো, ততদিন আমাদের দেশটি ঠিকভাবে চলবে না। আজকে আদিবাসীদের জাতীয় জীবনে সেই যে শাসক গোষ্ঠীর যে সাম্প্রদায়িকতাবোধ, যে অগণতান্ত্রিক
যে মূল্যবোধ, যে গণবিরোধী যে মূল্যবোধ, সেটা আজকে সফলভাবে আজকে সরকার শাসন গোষ্ঠী এটা বাস্তবায়িত করে যাচ্ছে। আমাদের কর্তব্য এই বাস্তবকে মেনে নেওয়া যে আদিবাসীরা আদিবাসী বটে এবং সেভাবেই তাদের সংবিধানে তাদেরকে সেখানে সেভাবে স্বীকৃতি দেওয়া উচিত। পরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আদিবাসীদের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে শেষ হয় আন্তর্জাতিক আদিবাসী দিবস 2017 এবারের আয়োজন। কাদিয়া আফরিন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। প্যারিসে সেনাদের উপর গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনায় আহত 6, সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ, জনমনে আতঙ্ক। উন্নত স্টেইনলেস স্টিল প্যানেল, সময় সাশ্রয়ী ব্রাশ বার্নার, 50,000 অটো ইগনিশন, টপার গ্যাস স্টোভ। কোরবানির ঈদকে সামনে রেখে আগামী 10 দিনের মধ্যে দেশের সব মহাসড়ক যান চলাচলের উপযোগী করার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের 4 লেনের কাজ পরিদর্শনকালে তিনি এই নির্দেশ দেন। এ সময় তিনি গাফিলতি পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন। এই সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি যে আগামী 7 থেকে 10 দিনের মধ্যে আমাদের রোডস এন্ড হাইওয়েজে যত রাস্তা আছে, খারাপ অবস্থা আছে, ক্ষতিগ্রস্ত অবস্থা আছে, সব রাস্তাকে 7 থেকে 10 দিনের মধ্যে সচল করতে হবে, পাসেবল করতে হবে, ইউজেবল করতে হবে। অন্যথায় আমরা সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে বাধ্য হব। এদিকে মহাসড়কের সংস্কার কাজে গাফিলতি, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সিরাজগঞ্জের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামালকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় মহাসড়কের বেহাল দশা পরিদর্শন শেষে তিনি এই নির্দেশ দেন। এছাড়া রাজশাহী জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী রওশন আলী ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাবিবুর রহমানকে কারণ দর্শানোরও নির্দেশ দেন মন্ত্রী। তিনি বলেন, সিরাজগঞ্জে মহাসড়ক সংস্কারের জন্য 6 কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও সঠিকভাবে কাজ না করায় জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আগামী বছরের শুরুতেই চট্টগ্রামের 350 শিল্প গ্রাহককে নতুন করে গ্যাস সংযোগ দেয়া হবে বলে জানিয়েছেন জ্বালানি সচিব নাজিম উদ্দিন চৌধুরী। দুপুরে জ্বালানি নিরাপত্তা দিবস উপলক্ষে রাজধানীর পেট্রো সেন্টারে এক সেমিনারে তিনি একথা বলেন। জ্বালানি বিভাগের সেমিনারে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী সহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেমিনারে বক্তারা বলেন, বর্তমান সরকারের উন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগের ফলে দেশ ক্রমেই টেকসই জ্বালানি ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। এ সময় শিগগিরই ট্যাঙ্ক লরির পরিবর্তে পাইপলাইন নেটওয়ার্কের মাধ্যমে দেশব্যাপী জ্বালানি তেল বিপণনে সরকারের উদ্যোগের কথাও উল্লেখ করেন জ্বালানি সচিব। বঙ্গবন্ধুকে হত্যা করার চেষ্টা ছিল না এবং উপকরণ আমাদের হাতে তুলে দিয়েছে। 350 গ্যাস কানেকশনের জন্য চিটাগাংয়ে শিল্প, এই গ্যাস আমরা 2018 সালের প্রথম দিকে দিব। এরপরে আমরা ঢাকার শিল্পপতি এবং চেম্বার এদের সঙ্গে বসবো, তাদেরকেও আমরা গ্যাসের একটা টেন্টেটিভ টাইম দিয়ে দেবো যে কখন গ্যাসটা অ্যাভেলেবেল। উন্নয়ন গ্যাসের জন্য বাধাগ্রস্ত এইটা কেউ বলতে পারবে না আর 1 বছর পরে। বড় ধরনের সংকট না থাকা সত্ত্বেও শুধুমাত্র সিন্ডিকেট ব্যবসায়ীদের কারসাজির মুখে অস্থির হয়ে উঠেছে দেশের লবণের বাজার। চলতি বছরের প্রথম 5 মাসে 74 কেজির প্রতি বস্তা লবণের দাম বেড়েছে প্রায় 600 টাকা, যা প্রকৃত দামের দ্বিগুণ। আর দাম বাড়ানোর অজুহাত হিসেবে দাঁড় করিয়েছে ঘূর্ণিঝড় মোরা ও বৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগকে। লবণের দাম বাড়ানোর লাগাম টানা না হলে আসন্ন কোরবানির ঈদে চামড়া প্রক্রিয়াজাতকরণের সংকট সৃষ্টির আশঙ্কা করছেন চামড়া ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চলতি বছরের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে 74 কেজির প্রতি বস্তা লবণ বিক্রি হয় 700 থেকে 750 টাকায়। মার্চ এপ্রিলে এসে ঠেকে 1000 টাকায়। আর বর্তমানে মিল পর্যায়ে প্রতি বস্তা লবণ 1150 টাকায় বিক্রি হলো, ভোক্তা পর্যায়ে দাম পড়ছে 1250 টাকা। অথচ এই সময় লবণের তেমন কোনো বাড়তি চাহিদাও ছিল না। অভিযোগ রয়েছে, আসন্ন কোরবানির ঈদকে লক্ষ্য রেখে গুদামজাতের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি করে পর্যায়ক্রমে লবণের দাম বাড়ানো হয়েছে। ঘূর্ণিঝড় মোড়ার কারণে অনেকগুলো মাল ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রায় 2 লাখ মেট্রিক টনের মতো ক্ষতিগ্রস্ত।
এরপর বাজারটা হঠাৎ করে বাড়ছে। দেশে বছরে 16 থেকে 18 লাখ মেট্রিক টন খাবারের লবণের চাহিদা রয়েছে। তার সঙ্গে কোরবানির ঈদে চামড়া প্রক্রিয়াজাত করার জন্য আরও অন্তত 2 থেকে 3 লাখ মেট্রিক টন লবণের প্রয়োজন হয়। এর মাঝে কক্সবাজার, টেকনাফ, উখিয়া, চকরিয়া, পেকুয়া, মহেশখালী, কুতুবদিয়া সহ চট্টগ্রামের কিছু কিছু এলাকায় সমুদ্রের পানি থেকে 15 লাখ মেট্রিক টন লবণ উৎপাদন করা হয়। কিন্তু চলতি বছর ঘূর্ণিঝড় মোরা ও লাগাতার বৃষ্টির কারণে প্রায় 2 লাখ মেট্রিক টন লবণ মাঠে নষ্ট হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। ঘূর্ণিঝড়ের সময় লবণ উপরে যা মাল লবণ ছিল সেই লবণগুলো পানিতে ভাসিয়ে নিয়ে গেছে। দুর্যোগের কারণে নষ্ট হয়ে গেছে, আমাদের লবণ উৎপাদন ব্যাহত হয়েছে। কোরবানির ঈদের 20 থেকে 25 দিন বাকি থাকলেও চামড়া প্রক্রিয়াজাত করার জন্য ইতিমধ্যে লবণ কেনা শুরু করে দিয়েছে চামড়া ব্যবসায়ীরা। কিন্তু সিন্ডিকেটের কারণে লবণের দাম আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় চামড়া ব্যবসায়ীরা বেকায়দায় পড়েছেন। পানি ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না, লবণ ছাড়া ওই চামড়াকেও রাখা যাবে না। এখন এই লবণের দাম যদি না কমে এই কোরবানের আগে, তাহলে আমরা অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব এবং ওইখানে আমাদের সাথে যারা আদার ব্যাপারীরা আছে ওনারাও ক্ষতিগ্রস্ত হবে, প্লাস ট্যানারি মালিকদেরও ক্ষতি হবে। সংকট মোকাবেলার পাশাপাশি দাম স্থিতিশীল রাখার জন্য গত জুলাই মাসে প্রতিবেশী দেশ ভারত থেকে 5 লাখ মেট্রিক টন লবণ আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। লবণ আমদানির জন্য 40 দিন নির্ধারণ করে দেওয়া হলো। আমদানিকৃত লবণের কোনো চালান এখনো দেশে এসে পৌঁছায়নি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এবার দেশের বাইরের খবর। ফ্রান্সের প্যারিসে সেনাদের উপর গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে গুলি করার পর গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। বুধবার প্যারিসের উত্তর পশ্চিমাঞ্চলীয় লুভালুয়াপেহায় গাড়ি চাপায় ঘটনায় অন্তত 6 সেনা আহত হন। আহতদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। এই ঘটনার পর হত্যার উদ্দেশ্যে ইচ্ছা করেই সেনাদের গাড়ি চাপা দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় মেয়র। এদিকে হামলার ঘটনায় স্থানীয় অধিবাসী সহ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সেখানকার সবশেষ পরিস্থিতি জানিয়েছেন আমাদের ফ্রান্স প্রতিনিধি লুৎফর রহমান বাবু। বুধবার স্থানীয় সময় ফ্রান্সের প্যারিসে বিএমডব্লিউ গাড়ি করে সেনা ছাউনির উপর অতর্কিত হামলা করা হয় এবং এই হামলায় 6 জন গুরুতর আহত হন। 6 জনের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক এবং এই হামলার পরপরই পুরো প্যারিস জুড়ে সতর্ক অবস্থা জারি করা হয় এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং এই হামলাকারী যিনি ছিলেন সেই গাড়ির চালক ইতিমধ্যে পলাতক রয়েছেন এবং চালককে ধরার জন্য সাঁড়াশি অভিযান চলছে এবং পুরো এই হামলা মিলিয়ে এখন ফ্রান্সের প্যারিসে আতঙ্ক বিরাজ করছে এটি বলা চলে। এবং দীর্ঘদিন গত কয়েক বছর থেকে ফ্রান্সে একের পর এক সন্ত্রাসী হামলা হয়ে আসছিল এবং তারই সর্বশেষ আজকের এই বিএমডব্লিউ গাড়ি দিয়ে সেনা ছাউনির উপর হামলা হলো। ফ্রান্সের একটি বড় খাত হচ্ছে পর্যটন শিল্প এবং এই পর্যটন শিল্পে গত কয়েক বছর ধরে এখানে পর্যটকরা আসছেন না এই সন্ত্রাসী হামলার ফলে। এখন দেখার বিষয় হচ্ছে ম্যাক্রন সরকার এই সন্ত্রাসী হামলার পর কিভাবে তিনি সেটাকে মোকাবিলা করেন বা সন্ত্রাসীর বিরুদ্ধে এই সরকার কি ব্যবস্থা নিচ্ছে। ফ্রান্সের প্যারিস থেকে মোহাম্মদ লুৎফর বাবু, সময় সংবাদ। ভারতে গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন বাংলাদেশি জঙ্গি আব্দুল্লাহকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। মঙ্গলবার তাকে উত্তরপ্রদেশের লখনৌতে একটি আদালতে তোলা হলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। গত রোববার তাকে মুজফ্ফরনগর থেকে গ্রেপ্তার করে ভারতের অ্যান্টি টেররিজম স্কোয়াড এটিএস। তাদের দাবি, আব্দুল্লাহ বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। তার বিরুদ্ধে তরুণদের জঙ্গি দলে ভেড়ানোতে সহযোগিতার অভিযোগ রয়েছে বলেও জানানো হয়। দেশের ক্রিকেটের খবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচের ভেন্যু নিয়ে শঙ্কা কাটছে না। ফতুল্লা স্টেডিয়ামে একমাত্র প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বেহাল দশায় সেটি হচ্ছে না। এদিকে বিসিবির ভাবনায় বিকল্প ভেন্যু হিসেবে বিকেএসপি থাকলেও দূরত্বের জন্য সেখানে খেলতে রাজি নয় অজিরা। সকালে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনও জানালেন দুশ্চিন্তার কথা। তবে শেষ পর্যন্ত প্রস্তুতি ম্যাচের ভেন্যু হতে পারে সিলেট বলে জানিয়েছেন তিনি। প্রস্তুতি ম্যাচের ভেন্যুটা নিয়ে আসলে সত্যি এটা একটা আমরা একটু দুশ্চিন্তায় আছি। অল্টারনেট ভেন্যু হিসেবে এখানে সবচেয়ে বড় একমাত্র সবচেয়ে আমরা রেডি ছিলাম বিকেএসপি, কিন্তু এটা দূরত্ব নিয়ে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে এটা তো 1 ঘন্টা মতো জার্নি, এটা সম্ভব না। আমরা এটা নিয়ে বিকল্প চিন্তা ভাবনা করছি যে তাড়াতাড়ি নেওয়ার কোনো পথ আছে কিনা, আর না হলে তার বিকল্প হিসাবে অন্য কোনো জায়গায় খেলানো যায় কিনা। আমরা সিলেটের কথাও তাদেরকে বলেছি
এবং ঢাকায় আশপাশে আরো দুটো জায়গার কথা আমরা তাদেরকে উল্লেখ করেছি, যেটা আমরা ইন্সপেকশন করে দেখেছি। সন্ধ্যার সময়ে এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। ষোড়শ সংশোধনী রায়ের সমালোচনা করল আইন কমিশন, বললেন এটি পরিকল্পিত। Parliament is immature, or Parliament members are immature, তো obviously logically চলে আসে যে তাহলে সুপ্রিম কোর্টের জজ সাহেবরাও তাহলে immature। বিচার বিভাগকে প্রতিপক্ষ করেছে সরকার, অভিযোগ বিএনপির। সুপ্রিম কোর্টের রায় নিয়ে রাজনীতি করছে বিএনপি, দাবি আওয়ামী লীগের। জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট মামলায় স্থায়ী জামিন পেলেন বেগম জিয়া, শর্ত ভঙ্গ হলে বাতিল করতে পারবেন হাইকোর্ট। আজও বিমানের ঢাকার 2টি হজ ফ্লাইট বাতিল, পরস্পরের উপর দায় চাপাচ্ছে বিমান ও এজেন্সিগুলো। অতিরিক্ত 14টি ফ্লাইটের অনুমোদন সৌদি কর্তৃপক্ষের। এবং অপমৃত্যুর মামলা হওয়ায় নায়ক সালমান শাহর মৃত্যুতে জিজ্ঞাসাবাদ করা হয়নি কোনো আসামিকে। রুবিকে ফেরাতে প্রয়োজনে ইন্টারপোলের সহযোগিতা নেবে পিবিআই। এ ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।